নমস্কার, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা হয়তো না করলেই হতো, কারণ মোহনবাগান নিয়ে কথা বলি আমি, কিন্তু বেশিরভাগই সেটা ট্রান্সফার আপডেট বা এই টাইপের কোনো কিছু। এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে তো কন্টেন্ট হয়, মোহনবাগানকে নিয়েও কন্টেন্ট হয়, কিন্তু এই যে আজকের মোহনবাগানের এই অবস্থাটা এবং যেটা আমরা গত মরশুমেও দেখেছিলাম, তার জন্য কে বা কারা দায়ী? তো এই কে বা কারা দায়ী, এই দায়ীটা খোঁজার এখন হিড়িক তুঙ্গে। আমি আজকের মোহনবাগানের অন্দরের কয়েকটা খবর একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বিশ্বাস করবেন বা অনেকেই করবেন না, কিন্তু সকলকে বলবো একটু শুনবেন এবং অবশ্যই তার সঙ্গে এই যে ডার্বি পরবর্তী হিংসা, যেটা নিয়ে বারবার আমাদের চ্যানেল থেকে আমরা কথাবার্তা বলেছি, সেখানে সোশ্যাল মিডিয়ার কি ভূমিকা, সেটা নিয়েও একটু কথা বলার জায়গা রয়েছে আমাদের। যাই হোক, যেটা প্রথম বিষয়, আমি আপনাদেরকে যখন মোহনবাগান সুপার জায়েন্ট দলটা তৈরি হচ্ছে তখনও বলেছি, এখনও বলছি, মোহনবাগান সুপার জায়েন্ট দলটা পুরো ভুলে ভরা। এবার তারা আইএসএলে কি সাফল্য পেতে পারে না? তারা আইএসএলে সাফল্য অবশ্যই পেতে পারে এবং সেই সাফল্য পাওয়ার রাস্তা তাদের প্রশস্তও রয়েছে, কিন্তু সেখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়েছে। সেটা হচ্ছে, আচ্ছা, মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে কী এমন রয়েছে, যার কী এমন পরামর্শ, যার জন্য সের্জিও লোবেরার মতো ভারতের অন্যতম সফল একজন কোচ, এবং গত মরশুমে যে সের্জিও লোবেরা ব্যর্থ এরকমটা কিন্তু বলা যাবে না, কারণ সের্জিও লোবেরা 26 পয়েন্টে মোহনবাগান গিয়ে শেষ করেছিল, ইস্টবেঙ্গলও 26 পয়েন্টেই শেষ করে ইস্টবেঙ্গল গোল পার্থক্যে জয়ী হয় আইএসএল। এবং সেটা এমন একটা মরশুম ছিল যেখানে সের্জিও লোবেরা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিয়েছিলেন মাঝপথ থেকে, এবং তিনি কিন্তু একজন মাত্র প্লেয়ারকে সই করাতে পেরেছিলেন, যিনি আমায় গানিশ শানওয়াট। আমরা সবসময় বলি যে মোহনবাগান ম্যানেজমেন্ট খুব ভালো, মোহনবাগান ম্যানেজমেন্ট যা করে খুব প্রফেশনালিতে করে, যেটা আমরা 2 বছর আগেও বলতাম। সেই মোহনবাগান ম্যানেজমেন্ট কতটা মানে বলা যায় ইমপেশেন্ট, কতটা তারা আনএফিশিয়েন্ট বা নন এফিশিয়েন্ট, যেখানে দে মেড দ্যাট চেঞ্জ even though they knew that they did not provide enough players to one of the most successful coaches in India, Sergio Oliveira. খুব স্ট্রেঞ্জ ব্যাপার। সের্জিও লোবেরা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিয়েছিলেন খুব সম্ভবত 2026 সালে ফেব্রুয়ারি মাসে, তারপরে ফেব্রুয়ারি বা জানুয়ারি এরকম কোনো একটা সময় হবে। তারপরে ফেব্রুয়ারি মাস থেকে আইএসএল শুরু হয় এবং সে আইএসএলটা মে মাসে গিয়ে শেষ হয়ে যায়। এবং যে সময় সের্জিও লোবেরা দায়িত্ব নিচ্ছেন, আমি যদি খুব বড় ভুল না করে থাকি, সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডোটাও কিন্তু শেষ হওয়ার পথে এবং ভারতীয় ফুটবল একটা মানে বিশাল ডামাডোল চলছে, এবং আইএসএল হবে কিনা সেই ব্যাপারেও কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। সেইখানে সের্জিও লোবেরা একটা ছোটো কন্ট্রাক্টে সই করে একটা এক্সটেনশনের ক্লজ ছিল। ক্লজটা এরকম ছিল, তিনি যদি আইএসএল চ্যাম্পিয়ন করতে পারেন তবেই তিনি কোচ থাকবেন। সেখানে সের্জিও লোবেরাকে জাস্ট বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তাকে কোনো রকম কোনো প্লেয়ার সই করানোর সুযোগ না দিয়ে, কারণ সেই টিমটা ছিল হোসে ফ্রান্সিসকো মলিনার। এবং এটাও কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে মাথায় রাখতে হবে, সে হোসে ফ্রান্সিসকো মলিনাও কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলে তবেই কিন্তু চাকরি গিয়েছিল। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের সেই যে আগের মরশুমের দলটা ছিল, সে আগের মরশুমের দলটায় যে প্রচুর ভুলভ্রান্তি ছিল, এটা কিন্তু তৎকালীন যিনি কোচ ছিলেন হোসে ফ্রান্সিসকো মলিনা, তিনি কিন্তু প্রথম সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসেছিলেন এবং সেই ভুলে ভরা দলটাকেই কিন্তু দেওয়া হয়েছিল সের্জিও লোবেরাকে, যদিও শুধুমাত্র চ্যাম্পিয়ন না করতে পারার জন্য তার চাকরিটা চলে গেল। এবং তার নেপথ্যে কে আছে? দ্য বস। এই বসকে আপনারা সবাই চেনেন। যাই হোক, বসের সঙ্গে অনেকগুলো ছবি তুলেছি, এখন এসব বলছি, জানি না এর পরবর্তীকালে কী হবে, জোকস অ্যাপার্ট। যাই হোক, যেটা এবার বিষয় সেটা হচ্ছে যে এবার যেটা হচ্ছে এখন, সেটা হওয়াটা খুব স্বাভাবিক ছিল, কারণ পেনাকোয়েটিস ডিলামফেরিস ইনি তো
আইএসএলে তার সর্বোচ্চ সাফল্য বলতে পাঞ্জাব এফসিকে আগের মরশুমে, যে মরশুমে কোনো দলই সেরকমের দল গঠন করেনি, মোহনবাগান ইস্টবেঙ্গল যারা সেখানে তিনি 6 নম্বরে শেষ করিয়েছিলেন। এবং তার কোচিং কেরিয়ারের সাফল্য বলতে মানে ইস্টবেঙ্গলের সঙ্গে একটা ড্র। তিনি মোহনবাগানের কোচ, আর সিরিয়াস এক্ষেত্রেও দ্য বস, নেপথ্যে আছেন দ্য বস। যাই হোক, এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে কয়েকজন প্লেয়ার যারা বলা যায় পেনশন ভাতায় খেলছেন। আমি আজকে সকালবেলা কোনো একটা পত্রিকা হবে, আমার ঠিক নামটা মনে নেই, কোনো একটা পত্রিকায় পড়ছিলাম, শিশির ঘোষ তিনি বলছেন যে শুভাশিস বোস তার পজিশনটা মোহনবাগানে কোনো দিন চেঞ্জ হয় না। শুভাশিস বোস তিনি লেফট ব্যাকে এটিকের সময় ছিলেন এবং তার পারফরমেন্সে খুব ভালো, তারপরেও তাকে রেখে দেওয়া হচ্ছে এরকমটা কিন্তু নয়। মোহনবাগান কিন্তু প্রীতম কোটালকে ছেড়ে দিয়েছে, মোহনবাগান এক সময় অরিন্দমকেও ছেড়ে দিয়েছিল, মোহনবাগান এক সময় অনেক ভালো ভালো তাদের পুরনো প্লেয়ার প্রবীর দাস এদেরকেও সবাইকেই ছেড়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সব পজিশনে কিন্তু প্লেয়ার চেঞ্জ হয়েছে, কিন্তু শুভাশিস বোস কোনো এক কারণে শুভাশিস বোসের পারফরমেন্স কিছু না থাকা সত্ত্বেও সেই পজিশনে কিন্তু কোনোদিন কোনো পরিবর্তন হয়নি এবং তিনি পেনশন মাথায় খেলেই যাচ্ছেন। খুব স্ট্রেঞ্জ ব্যাপার না? ভাবা যায়। লিস্টন কোলাসো, মনবীর সিং, তাদের দ্বারা হচ্ছে না। বিশাল কাইতে রিফ্লেক্স প্রায় শেষের পথে, তা সত্ত্বেও তার পজিশন তিনি বলের কাছে পৌঁছতে পারছেন না। কোনো গোলকিপার সই নেই, কিচ্ছু নেই। এইদিকে মোহনবাগান বড় বড় সই করাচ্ছে। লি আরউইনকে তারা তুলে নিয়ে এসছে চেন্নাই এফসি থেকে। নেপথ্যে দি বস। এই বসটাকে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপর আমি যে বিষয়টাতে আসবো সেটা এই দীপক টাংরি একটি মুদ্রা দেখিয়েছেন এবং সেটা খুব খারাপ একটা বিষয়। সেটা নিয়ে তো ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর খাপ্পা। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট বাসের কাছে জুতো দেখানো হচ্ছে, সেই নিয়েও সবাই খুব খাপ্পা। কাদাপাড়ায় যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, ইভেন মোহনবাগান গ্যালারিতেও এমডিএক্সের সদস্যদের সঙ্গে যে সাধারণ সমর্থকদের একটা মারপিট, সেগুলোও হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো কেন হচ্ছে। আমি কালকের ফ্যান্স ক্লাবের বেশ কিছু ব্যাপার নিয়ে বলেছিলাম যে ফ্যান্স ক্লাবগুলোকে একটু সচেতন হতে হবে এবং আলট্রাস কথাটার মানে হচ্ছে দলকে সর্বোচ্চ সাপোর্ট করা, কখনোই অন্যকে হার্ম করা নয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জায়গা, যেটা আমরা বহু ডার্বির ক্ষেত্রে প্রত্যেকবার বলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলেরই যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা রয়েছে, আমি সবাইকে ইনফ্লুয়েন্সারই বলছি, আমি সবাইকে সম্মান করছি। যখন ইস্টবেঙ্গল যেত তখন ইস্টবেঙ্গলের মানুষজনরা, যখন মোহনবাগান সুপার জায়ান্ট যেত তখন মোহনবাগান সুপার জায়ান্টের মানুষজনরা খেলার আগে পরে ঠিক যেরকমভাবে হেড ছড়ান, যে অঙ্গভঙ্গি, দেখুন ব্যান্টার হতেই পারে, কিন্তু ব্যান্টারের মধ্যে একটা ভদ্রতা থাকবে। আমি কখনোই বলবো না যে ফুটবল খেলার মধ্যে ওই এসো বাবু তুমি এসে আমাকে গোল দিয়ে যাও, এই টাইপের মানসিকতা নিয়ে কেউ খেলা দেখতে যাবেন বলে, কখনোই এটা হয় না। ফুটবল খেলার মধ্যে লড়াই থাকবে, উত্তেজনা থাকবে এবং অবশ্যই ফুটবল খেলায় আমি নিজেও এটা বিশ্বাস করি, নিজেও এটা আমি আমার লাইফে সবসময় ইমপ্লিমেন্ট করি, এখানে ভাই বলেও কিছু হয় না। কিন্তু সব কিছুরই একটা প্রকাশভঙ্গি রয়েছে, সেই প্রকাশভঙ্গিটা যদি খুব খারাপের দিকে যায়, সমর্থকদের মধ্যে কিন্তু একটা খারাপ প্রভাব ফেলে এবং এগুলো দেখে কিন্তু অনেক এরকম, দেখুন সব সমর্থকরাই যে খুব বিশাল টাইপের তারা পড়াশোনা জেনে বসে আছেন এরকম তো নয়। আবার অনেকেই হয়তো ইনফ্লুয়েন্সড হন, কারণ সবার বুদ্ধি যে একই রকম থাকবে এরকম নয়। আমি ইস্টবেঙ্গলের ইনফ্লুয়েন্সার, মোহনবাগান ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইউটিউব বা আরও যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেখানে যারা কন্টেন্ট বানান, একটু হয়তো ভেবেচিন্তে বানানোর দরকার, নাহলে কিন্তু এটা কোনো দিন থামবে না। এবং অবশ্যই ব্যান্টার চলবে, আমি বলছি না ব্যান্টার চলবে না, ব্যান্টার আমিও তো করেছি নিশ্চয়ই। যেদিনকে ইস্টবেঙ্গল জিতেছে, ইস্টবেঙ্গল জেতার পর আমার ভিডিওর মধ্যেও তো ব্যান্টার ছিল, বা তারপরে যে কটা কন্টেন্ট আমি বানিয়েছি সেখানেও তো ব্যান্টারের একটা ব্যাপার তো ছিলই, কিন্তু অবশ্যই পারস্পরিক সম্মান সেইটা কিন্তু দেখানোর দরকার রয়েছে। আমাদের ভাষা চয়নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যদি ভালো লাগে, যদি মনে হয় যে কথাগুলো ঠিকঠাক বলছি, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।